চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে স্বাগত। আমাদের চলছিল হচ্ছে গড়ের চ্যাপ্টার, আর একদম নতুন চ্যানেল, সেই কারণে এই কথাগুলো বারবার করে বলতে হচ্ছে। যাদের কাছে এই ভিডিওটা প্রথম পৌঁছাচ্ছে তারা একটুখানি স্ক্রল করো, দেখো পিছনের ভিডিওগুলো। সেখানে কিন্তু আমি গড় সম্পর্কে বিভিন্ন কথাবার্তা একদম প্রথম যে চ্যাপ্টারটা হয়েছে বা প্রথম যে ভিডিওটা হয়েছে সেইখানে আমি কিন্তু বলেছি। আর যারা পেজ থেকে দেখছো তারা সেই ভিডিওগুলো পাবে না, কেননা পেজে মানে সেই ভিডিওগুলো আমার দেওয়া হয়নি। তারা কাইন্ডলি আমার ইউটিউবটা ফলো করতে পারো, সেইখানে কিন্তু আমি এই কথাগুলোই মানে গড় সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলেছি। আজকে হচ্ছে গড়ের পঞ্চম ক্লাস, গড়ের চ্যাপ্টারের। আর আজকেই কিন্তু আমি এই ক্লাসটাকে শেষ করে দেবো, তাতে ক্লাসটা যতটা লেন্দি হয় কোনো প্রবলেম নেই। আজকে গড়ের চ্যাপ্টারটাকে আমি শেষ করে দেবো। তো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আসছি অঙ্কতে। প্রথম অঙ্ক বলছে একটা পরিবারের 6 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25 বছর, ঠিক আছে। কনিষ্ঠ পরিবারের বর্তমান বয়স হচ্ছে 4 বছর। তাহলে বলছে কনিষ্ঠ সদস্য জন্মানোর ঠিক আগে সকলের গড় বয়স কত ছিল। দেখো 6 জনের গড় বয়স কত, 25 বছর। তাহলে 6 জনের মোট বয়স কত হবে, 25 ইন্টু 6 মানে হচ্ছে 150 বছর। 6 জনের মোট বয়স হচ্ছে 150 বছর। আচ্ছা, এবারে কনিষ্ঠ পরিবারের বর্তমান বয়স হচ্ছে 4 বছর, ঠিক আছে। তাহলে কনিষ্ঠ সদস্য জন্মানোর ঠিক আগে সকলের গড় বয়স কত। তাহলে কনিষ্ঠ সদস্যের বর্তমান বয়স কত, 4 বছর। বলছে কনিষ্ঠ সদস্য জন্মানোর ঠিক আগে ওই পরিবারের গড় বয়স, প্রত্যেকের আর কি সকলের গড় বয়স কত ছিল। তার মানে কত বছর আগের কথা বলছে। কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 4 বছর, আর সে জন্মানোর ঠিক আগে ওই পরিবারের সদস্যদের বয়সটা জানতে চেয়েছে। তাহলে কত বছর আগের কথা বলছে, নিশ্চয়ই 4 বছর আগের কথা বলছে, কেননা কনিষ্ঠ সদস্য 4 বছর আগে জন্মেছে। তাহলে এবারে ব্যাপার হচ্ছে 4 বছর আগে তো কনিষ্ঠ সদস্য ছিল না, তখন ওই পরিবারে কতজন সদস্য ছিল। কনিষ্ঠ সদস্য না থাকলে পরিবারে কতজন সদস্য ছিল, 5 জন সদস্য ছিল। কনিষ্ঠ সদস্য ছিল না মানে কনিষ্ঠ সদস্যের বয়সটা এখান থেকে বাদ চলে যাবে, 4 বাদ যাবে, মানে হচ্ছে 146। এইবারে ব্যাপার হচ্ছে এই 5 জনের বয়সটা কি 146 ছিল, না ছিল না। কেন ছিল না, তার কারণ হচ্ছে 4 বছর আগে এই 5 জনেরও তো প্রত্যেকের বয়স 4 বছর করে কমেছে। মানে 5 জনের টোটাল কত বছর করেছে, টোটাল কত বছর কমেছে 5 জনের। একজনের বয়স কমছে হচ্ছে 4 বছর, 4 বছর আগে যেহেতু, মানে এখন যদি কারোর বয়স 20 হয়, 4 বছর আগে কত ছিল, তার বয়স 16 থাকবে, 4 বছর কমে যাবে। তাহলে একজনের কমছে 4 বছর, তাহলে 5 জন সদস্য, কনিষ্ঠ সদস্য যখন ছিল না তখন পরিবারে কতজন সদস্য ছিল, 5 জন সদস্য। তাহলে 5 জন সদস্যর বয়সটা কত কমছে, 4 ইন্টু 5 মানে হচ্ছে টোটাল 20 বছর কমছে। মানে 146 থেকে আরো 20 কমে যাবে, মানে 126। মানে 4 বছর আগে এই 5 জনের টোটাল বয়স কত ছিল, 126 বছর। 5 জনের মোট বয়স ছিল হচ্ছে 126 বছর। তাহলে বলছে কনিষ্ঠ সদস্য জন্মানোর ঠিক আগে সকলের গড় বয়স কত ছিল। তাহলে মোট বয়স ছিল 126, তাহলে গড় বয়সটা কত হবে, 126 ডিভাইডেড বাই 5, 10 5 5 25, 25.2, ঠিক আছে। এই অঙ্কটা এই কারণেই করালাম, এই অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের। এই অঙ্কগুলোতে মাথা ঘামাতে হবে। মানে দেখো সাধারণত হট করে কি হবে যে ঠিক আছে 4 বছর আগে, তাহলে 4 বছরের যে কনিষ্ঠ সদস্য আছে তার 4 বছর কমিয়ে দিলাম, তাহলে 146, তাহলে এখন 5 জনের মোট বয়স হয়ে গেল 146। কিন্তু তা নয়, এটা একটু মাথা মানে সবার হবে আমি বলছি না, কিন্তু এই জায়গাটাতে ক্লিক করতে হবে যে 4 জনের মোট বয়স কিন্তু 146 নয়, কেননা 5 জনের মোট বয়স কিন্তু 146 নয়, কেন না 5 জনেরও তো 4 বছর করে কমে গেছে, মানে টোটাল 20 বছর কমে গেছে। তাহলে 146 থেকে 20 বাদ দিলে 126, সেটাই হচ্ছে 5 জনের মোট বয়স, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, চলো তারপরের অঙ্ক দেখো। বলছে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে বলছে 10ম ইনিংস পর্যন্ত রানের গড় কত ছিল। মানে কি ও 11 নম্বর যে ইনিংসটা খেলেছে সেই ইনিংসে ও কত রান করেছে না 100 রান করেছে। তাহলে বলছে 10ম ইনিংস পর্যন্ত গড় রান কত করেছে।
আমি ধরে নিচ্ছি দশম ইনিংস পর্যন্ত গড় রান হচ্ছে এক্স। ঠিক আছে, দশম ইনিংস পর্যন্ত গড় রান হচ্ছে এক্স। তাহলে দশম ইনিংস পর্যন্ত মোট রান কত হবে? 10x। 10টা ইনিংসে ও টোটাল রান করেছে হচ্ছে 10x। আচ্ছা, 11তম ইনিংসে কত রান করছে? 100 রান। থাক, 11তম ইনিংসে 100 রান করছে। করার পর কি হচ্ছে না, রানের গড়টা দেখো 5 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 11তম ইনিংস খেলার পরে ওর রানের গড় কত হয়ে গেছে? x প্লাস 5। কেননা আগে গড় ছিল হচ্ছে x, এখনো রানের গড়টা কত হয়ে গেছে? আগে গড় ছিল হচ্ছে x। ঠিক আছে, তাহলে ওর রানের গড়টা এখন কত হয়ে গেছে? 5 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখন রানের গড় হয়েছে x প্লাস 5। কতগুলো ইনিংসে? 11টা ইনিংসে। তাহলে 11টা ইনিংসে ওর মোট রান কত হয়েছে? এটা তো গড় রান, মোট রান কত হয়েছে? ইন্টু 11, মানে হচ্ছে 11x প্লাস 55। 11তম ইনিংসে ওর টোটাল রান হয়েছে হচ্ছে 11x প্লাস 55। ঠিক আছে, মানে 11তম ইনিংস অব্দি রান হয়েছে। 10x টা হচ্ছে 10টা ইনিংসে, আর এই রানটা হচ্ছে 11টা ইনিংসে। ঠিক আছে, তাহলে এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলেই আমার 11তম ইনিংসের রানটা পেয়ে যাবো। ঠিক, আবার 11তম ইনিংসে দেখো আমাকে অঙ্কতে বলে দিয়েছে, 11তম ইনিংসে মানে প্রশ্নে বলে দিয়েছে কত রান করেছে ও? 100 করেছে। অর্থাৎ এইটা মাইনাস এইটা সমানই হচ্ছে 100। তাহলে 11x প্লাস 55 মাইনাস 10x ইকুয়ালস টু হচ্ছে 100। তাহলে কত হচ্ছে? x ইকুয়ালস টু 55টার দিকে চলে যাবে, মানে 100 মাইনাস 55 ইকুয়ালস টু হচ্ছে 45। তাহলে কি বলেছিল আমাকে? দশম ইনিংস পর্যন্ত গড় রান কত করেছে? গড় রানটাকে কত ধরেছিলাম? x ধরেছিলাম। x এর মান কত বেরোলো? 45। তাহলে দশম ইনিংস পর্যন্ত ওর গড় রান কত ছিল? 45। ক্লিয়ার হলো? এই অঙ্কগুলো কিন্তু আমাকে x ধরেই করতে হবে, x ধরে করলে সুবিধা। ঠিক আছে, দেখো তারপরের অঙ্ক কি বলছে। এই টাইপের অঙ্ক কিন্তু এখনো আমরা করিনি। ঠিক আছে, সেই কারণে অঙ্কটা আমি মানে পেলাম। অঙ্কটা কিন্তু খুব সুন্দর। আর হ্যাঁ, অঙ্কটা করার আগে কটা কথা বলি, কটা কথা না, একটা কথাই বলবো। সেটা হচ্ছে ওই আগে ওই কথাটা আমি বলেছি আগের ক্লাসগুলোতে, যে আমি তো বুঝতে পারছি না যে তোমরা কে কে আমার ক্লাসটা বুঝতে পারছো কি পারছো না, বা আমার বোঝানো তোমরা বুঝতে পারছো কি বা পারছো না, সেটা আমি জানি না। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, এখানে আমার সামনে আলটিমেট একটা ক্যামেরা রয়েছে, আর স্ক্রিনের ওই সাইডে যারা আমাকে দেখছো, যে গুটি কয়েক ছাত্রছাত্রী হয়তো আমাকে দেখছো, তারা রয়েছে। তো যদি তোমরা কিছু না বুঝতে পারো, কোনো জায়গায় যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে একবার জিজ্ঞেস করো যে দাদা এই জায়গাটা কি হলো, আমি বুঝতে পারলাম না। আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে, মানে পরের ক্লাসে অবশ্যই সেটা আমি তোমাদেরকে আলাদা করে বলে দেবো। সেটা যদি একজন স্টুডেন্ট মানে একজন ছাত্র বা ছাত্রীও যদি জিজ্ঞেস করে, বা একজন ভিউয়ার্সও যদি জিজ্ঞেস করে, আমি অবশ্যই সেই অঙ্কটা আবার করব। আচ্ছা, যাই হোক, দেখো বলছে একটা ক্লাসে ছাত্রের নম্বরের গড় 52 আর ছাত্রীর নম্বরের গড় হচ্ছে 42। ঠিক আছে, মানে আলাদা আলাদা করে, ছাত্রের গড় হচ্ছে 52, ছাত্রীর গড় হচ্ছে 42। ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় হচ্ছে 50। এইখানে আলাদা আলাদা, এখানে ছাত্রর নম্বর, এটা হচ্ছে ছাত্রীর নম্বর। আবার ছাত্রছাত্রী দুজনের নম্বরের গড় হচ্ছে 50 মোট। তাহলে বলছে ছাত্রের সংখ্যা শতকরা কত? শতকরা কত মানে ক্লাসে যতজন ছাত্র রয়েছে, ক্লাসে যতজন ছাত্রছাত্রী রয়েছে তার মধ্যে ছাত্রের সংখ্যাটা শতকরা হারে কত, এটা জিজ্ঞাসা করেছে। কিন্তু ছাত্রের সংখ্যাটা কিন্তু চাইনি, চেয়েছে ছাত্রের সংখ্যা শতকরা হারে কত। ঠিক আছে, চলো আমি ধরে নিচ্ছি ছাত্র হচ্ছে x, ছাত্রী হচ্ছে y। ঠিক আছে, মানে ক্লাসে x জন ছাত্র রয়েছে আর y টা ছাত্রী রয়েছে। এবার তাহলে কি বলছে, ছাত্রের গড় হচ্ছে কত? 52। তার মানে হচ্ছে মোট x জন ছাত্র টোটাল কত নম্বর পেয়েছে? 52x। আর y জন ছাত্রী টোটাল কত নম্বর পেয়েছে? 42, মানে হচ্ছে 42y। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ছাত্রের মোট নম্বর, এটা হচ্ছে ছাত্রীর মোট নম্বর। আবার কি বলেছে, ছাত্র ও ছাত্রীর মোট নম্বরের গড় হচ্ছে 50। অর্থাৎ ছাত্রছাত্রী টোটাল কত? x প্লাস ওয়াই। এটা হচ্ছে ছাত্রছাত্রীর টোটাল নম্বর।
তাদের মোট নম্বর কত হচ্ছে, সরি ছাত্রছাত্রীর গড় নম্বরটা কত, 50। তাহলে ছাত্রছাত্রীর মোট নম্বর কত, 50 ইন্টু এক্স প্লাস ওয়াই। এতগুলো ক্লাস যারা প্রথম থেকে ফলো করছে তারা নিশ্চয়ই বুঝে গেছে যে গড় থেকে আমি মোট কিভাবে বার করছি, ওই জন্য আমি আবার ভেঙে ভেঙে সেটা আমি দেখালাম না, ঠিক আছে। তো তাহলে এটা ছাত্রের মোট নম্বর, এটা ছাত্রীর মোট নম্বর, এটা হচ্ছে ছাত্র আর ছাত্রী মানে ক্লাসে যতজন স্টুডেন্ট ছিল তাদের মোট নম্বর। তাহলে এই দুটো ইকুয়েশন সেম হয়ে যাবে। তাহলে বলতে পারি আমি 52x প্লাস 42y ইকুয়ালস টু হচ্ছে 50x প্লাস 50y। তাহলে ওখান থেকে এক্স গুলো একদিকে করে নেবো, ওয়াই গুলোকে একদিকে করে নেবো। কেন করব পরে দেখো, দেখতে থাকো। এক্সটা এদিকে আসলে তাহলে হচ্ছে 52x মাইনাস 50x মানে হচ্ছে 2x ইকুয়ালস টু হচ্ছে 42টা দিকে গেলে 50y মাইনাস 42y মানে হচ্ছে 8y। তাহলে এখান থেকে x বাই y ইকুয়ালস টু হচ্ছে 8/2। এটা কিন্তু এরকম ভাবে হয়, এখানে কিন্তু ভেবো না যে 2x মানে হচ্ছে x মানে হচ্ছে 2। এটা অনেক স্টুডেন্টই গন্ডগোল করে, আমাদেরও গন্ডগোল হতো, সেই কারণে আমি এটা কিন্তু ভালোভাবে মানে তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি। এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কিন্তু এরকম নয় যে এক্স এর সঙ্গে 2 আছে তার মানে হচ্ছে এক্স এক্স হচ্ছে 2, ওয়াই এর সঙ্গে 8 আছে মানে হচ্ছে ওয়াই হচ্ছে 8, এরকম কিন্তু নয়। এটাকে এরকম যখন আসবে না যে 2x ইকুয়ালস টু হচ্ছে 8y বা একদিকে x থাকবে একদিকে y থাকবে, তখন আমাকে এই যে এইরকম ভাবে নিতে হবে, মানে x আর y টাকে একদিকে নিয়ে আসবো আর যে কনস্ট্যান্ট নাম্বার গুলো রয়েছে সেইগুলোকে আমরা আরেকদিকে নিয়ে যাব। তাহলে x বাই y ইকুয়ালস টু হচ্ছে 8/2। এবারে এই এর উপরে আর এর উপর সমান, এর নিচ আর এর নিচ সমান, মানে x সমান হচ্ছে 8, y সমান হচ্ছে 2। এবার এটা কাটাকাটি যাবে, ইকুয়ালস টু কত 4 মানে হচ্ছে 4/1। এইবারে দেখো x ইকুয়ালস টু হচ্ছে 4, y ইকুয়ালস টু 1 মানে হচ্ছে ক্লাসে আমি এটা এটা হচ্ছে কি আসলো, এটা অনুপাত, ঠিক আছে। মানে হচ্ছে ক্লাসে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত, 4:1, এটা অনুপাতে, ঠিক আছে। তাহলে অনুপাত থেকে এবার আমরা শতকরাতে করবো, এখান থেকে কিন্তু আমি টোটাল ছাত্রর যে সংখ্যাটা অ্যাকচুয়াল যে নাম্বারটা সেটা কিন্তু আমরা পাবো না। কেন পাবো না, তার কারণ হচ্ছে অঙ্কেতে কোথাও আমার টোটাল ছাত্রছাত্রী কত ছিল সেটাকে বলে দেয়নি। যদি আমাকে বলে দিত তাহলে কিন্তু আমি টোটাল ছাত্রের সংখ্যাটা আমি পেয়ে যেতাম। কি বলেছে সেইখানে, বলেছে ছাত্রের সংখ্যা শতকরা কত। শতকরা কত মানে আমাকে ধরে নিতে হবে যে স্কুলে টোটাল আমাকে ধরে নিতে হবে যে ক্লাসে টোটাল 100 জন ছাত্রছাত্রী ছিল, যেহেতু শতকরা বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এটা তো অনুপাত, অনুপাত থেকে সে এর আগের ক্লাসে আমি বলেছিলাম কিন্তু আনুপাতিক ভাগার করে এরকম টোটাল দিয়ে দিলে আনুপাতিক ভাগার করে আমি সংখ্যাটাকে বের করে নিতে পারি। যদি কেউ না মানে এই ক্লাসে নতুন হও, আগের ক্লাসে যাবে, আগের ক্লাসে দেখবে আমি বলেছিলাম এটা। তাহলে কি করতে হবে, এখানে কত ছাত্র সংখ্যা হচ্ছে মানে ছাত্র অনুপাত হচ্ছে 4, মানে বলতে পারি x:y ইকুয়ালস টু হচ্ছে 4:1। তাহলে আনুপাতিক যোগফলটা কত হচ্ছে 4 প্লাস 1 মানে হচ্ছে 5, আনুপাতিক যোগফল হচ্ছে 5, ঠিক আছে। আমাকে কি যেটা ছাত্রের শতকরা সংখ্যা কত, শতকরা মানে কি বললাম যে ক্লাসে টোটাল স্টুডেন্ট আমি ধরে নেবো 100, মানে টোটাল হচ্ছে কতজন আমার এখানে 5 জন। তাহলে 5 জন টোটাল 5 জন স্টুডেন্ট, তার মধ্যে ছাত্র কত 4 জন ইন্টু 100, 5 20 100 মানে হচ্ছে 4 দুগুণে 8, 80%। আমার টোটাল ছাত্রের সংখ্যা হচ্ছে মানে শতকরা সংখ্যা হচ্ছে 80%। ক্লিয়ার। একইভাবে ছাত্রীত্ব বার করতে বললো আমি বেরিয়ে যেত, কত হতো ছাত্রীর 1/5 ইন্টু 100 20, মানে হচ্ছে ছাত্রীর পার্সেন্টেজ কত 20%, মানে ক্লাসটাতে 80% ছাত্র রয়েছে, ছাত্র বেশি রয়েছে, আর হচ্ছে 20% ছাত্রী রয়েছে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক বলছে এ বি সি ডি ই হলো পরপর 5টা বিজোড় সংখ্যা, বলছে তাদের গড় কত। এইবারে তোমার মনে হবে যে এটা তো খুব সহজ অঙ্ক, এদের গড় কত হবে, 5টা সংখ্যা দিয়ে দিয়েছে, 5টা সংখ্যা যোগ ডিভাইডেড বাই 5, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ডিভাইডেড বাই 5, এইটা হবে গড়। একদম ঠিক, এটা একদম ঠিক, এটাই গড় হবে। কিন্তু তোমাকে যদি বলে দেয় যে এটা একদম ওকে, এটাই গড় হবে,
কিন্তু তুমি যদি কোনো একদম নির্দিষ্ট ভাবে কোনো একটা সংখ্যাকে বলতে পারো অঙ্কের ক্ষেত্রে যে হ্যাঁ ওটাই, ধরো সাপোজ আমি বলছি যে তোমাকে বললো যে এক জায়গায় বললো 25 আর একটা বললো 30-4, দুটোই সরি 30-5 দুটোই তো হচ্ছে 25, ঠিক আছে, কিন্তু তুমি স্পেসিফিক ভাবে কোনটাকে বলবে? 25কেই বলবে, কেননা 25 আমার একদম নির্দিষ্ট একটা সংখ্যা আমি পেয়ে যাচ্ছি। কিন্তু 30-5 বললে এটা একটুখানি জটিল হচ্ছে, তাই তো? ঠিক সেম কেস এখানেও, a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই 5, ওকে এটা ঠিক আছে, এদের 5 জনের গড় এইটা ঠিক আছে। কিন্তু যখন এইরকম কিছু আসবে না, তখন স্পেসিফিক ভাবে একটা সংখ্যাকেই আমি পেয়ে যাব। কিরকম ভাবে পাবো দেখো, এই যে কটা আছে, 5টা আছে, 5টা কে কে আছে, এ বি সি ডি ই, 5টা আছে তো। এরকম যখন 5টা থাকে না, তখন কি হয়, এই শেষের দুটো আর প্রথমের দুটোকে ছেড়ে দিয়ে মাঝের যে সংখ্যাটা থাকে না, এইটাই হচ্ছে গড় হয়। একইভাবে যদি 7টা সংখ্যা থাকতো, মানে এ বি সি ডি ই এফ জি, এরকম থাকলে কি হতো, শেষের 3টে প্রথমের 3টে ছেড়ে দিয়ে মাঝে যে সংখ্যাটা হতো সেই হচ্ছে আমার গড়। বোঝা গেল? মানে কোন যদি কতগুলো সংখ্যা দিয়ে দেয়, তার মধ্যে যদি আমি ভাগ করতে পারি মানে বিজোড়ের ক্ষেত্রে মাঝখানের একটা সংখ্যা রেখে এইদিকে 4টে এদিকে 4টে, অথবা এদিকে 5টা এদিকে 5টা সংখ্যা আমি পেয়ে যাব। তাহলে এই যে মাঝখানে যে সংখ্যাটা থাকছে ওটাই হচ্ছে আমার গড়, ঠিক আছে। আচ্ছা, একইভাবে এটা যদি জোড় সংখ্যা দিত, এখানে তো বিজোড় ছিল, সরি হ্যাঁ এখানে তো বিজোড় ছিল, মানে 1 2 3 4 5, এখানে 7, ধরো 11 13, এরকম যদি থাকে, তাহলে তুমি মাঝখানে একটা সংখ্যাকে রেখে এইদিকে কতগুলো এদিকে সেম সংখ্যক সংখ্যা পেয়ে যাবে, তুমি গড়টা পেয়ে গেলে, ঠিক আছে। কিন্তু যদি তোমার এখন ধরো এ বি সি ডি এই 4টে সংখ্যা দিয়ে দিল, তখন তুমি গড়টা কিভাবে বার করবে? তখন তো এদিকে দুটো মাঝখানে কোনো সংখ্যা থাকছে না, তখন কি হবে? তখন হবে হচ্ছে এইদিকে একটা বাদ এদিকে একটা বাদ, মাঝখানে বি প্লাস সি, তখন হবে বি প্লাস সি বাই 2, এইটা। একইভাবে যদি এরকম দেয় এ বি সি ডি ই এফ, কটা দিক দিয়েছে সংখ্যা? 6টা। তাহলে আমি যদি 3 করে ভাগ করি, তাহলে এদিকে 3টে এদিকে 3টে, মাঝখানে কোনো সংখ্যা থাকছে না, কি করব? এদিকে দুটো বাদ, তাহলে সি প্লাস ডি বাই 2, এরকম ভাবে হয়, ঠিক আছে। যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমার ডাইরেক্ট গড়টা বেরিয়ে যায়, কোনটা? দুই দিকে দুটো সমান সংখ্যক সংখ্যাকে আমি বাদ দিয়ে দেবো, মাঝখানে যে থাকবে পড়ে সে হচ্ছে আমার গড়। কিন্তু যদি জোড় সংখ্যা দেয়, সেক্ষেত্রে আমি দুদিকে দুটো সমান সংখ্যক সংখ্যা বাদ দেবো, মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা প্লাস ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে আমার গড়। অ্যাকচুয়ালি এইগুলো কোন ক্ষেত্রে কাজে লাগে জানো? ধরো সাপোজ আমি বলছি, তোমাকে দিয়ে দিল 52 53 54 55 56 57, এরকম দিয়ে দিল যে এই এতগুলো সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোর গড় কত। এবারে তুমি যদি পাতি এই নিয়মে চলো, তাহলে কি হবে? এই সব কটাকে যোগ করতে হবে, যোগ করে তোমাকে কটা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, আচ্ছা সরি 1 মিনিট, এইটা 1 2 3 4 5, হ্যাঁ এই সব কটাকে দিয়ে যোগ করতে হবে, এই 5টা সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করে ডিভাইডেড বাই 5 করতে হবে। কিন্তু আমার যদি এই ট্রিক্সটা জানা থাকে, তাহলে আমি কি করবো? এদিকে দুটো বাদ, মাঝখানে পড়ে রইলো 54, তাহলে এদের গড় হচ্ছে কত হবে? 54। একইভাবে এখানে যদি আবার 57 চলে আসে, তখন কি হয়ে যাবে? এদিকে 3টে এদিকেও 3টে রয়েছে, ঠিক আছে। তখন কি হয়ে যাবে? আমি এতগুলো সংখ্যা যোগ করার থেকে আমার এদিকে দুটো বাদ এদিকে দুটো বাদ, 55 প্লাস 54 যোগ করে ডিভাইডেড বাই 2 করে দিলে আমার অনেক কম সময় অঙ্কটা হয়ে যাবে। আর চাকরির ক্ষেত্রে আমার যত কম সময় অঙ্ক হবে তত আমার লাভ, এটাই হচ্ছে মেন। তো এইটা হচ্ছে সেই ট্রিক্সটা। তাহলে এখানে যখন বলেছে এ বি সি ডি ই হলো পরপর 5টা বিজোড় সংখ্যা, এদের গড় কত, তুমি এইটা বললে ঠিক আছে, কিন্তু তুমি স্পেসিফিক ভাবে যখন বলতে পারছো কোনটা আবার এদের গড় হচ্ছে সি, কেন? এদিকে দুটো বাদ এদিকে দুটো বাদ, মাঝখানে পড়ে রইলো সি, তখন আমাকে কোনটা বলতে হবে? গড় সি, ঠিক আছে। ক্লিয়ার হলো? দেখো এর পরের অঙ্কে কি বলছে, পরপর 5টা বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটা কত? এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি ওই যে অঙ্কটা এর আগে যে অঙ্কটা করালাম
সেই অঙ্কটার পরিপ্রেক্ষিতে এই অঙ্কটা দিয়েছি। তাহলে কি বলেছে দেখো, কটা সংখ্যা বলেছে, পরপর 5টা বিজোড় সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা জিনিস, এখানে কিন্তু বলেছে পরপর 5টা বিজোড় সংখ্যা, ঠিক করে দেখবে, পরপর 5টা স্বাভাবিক সংখ্যা কিন্তু বলেনি, পরপর 5টা বিজোড় সংখ্যা বলেছে। পরপর 5টা বিজোড় সংখ্যার গড় হচ্ছে 15 হলে ছোট সংখ্যাটা কত, তার মানে 15 মাঝখানে থাকবে। কি বলেছিলাম, যে এদিকে সমান সংখ্যক এদিকে সমান সংখ্যক সংখ্যাকে বাদ দিয়ে দিতে হবে, আর মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে গড়। তাহলে এর গড় কত বলেছে আমাকে, 15, তাহলে নিশ্চয়ই 15টা মাঝখানে থাকবে। বিজোড় সংখ্যা 15 পরের বিজোড় সংখ্যা কত, 17, তারপরের বিজোড় সংখ্যা 19, এদিকে 15 পরের বিজোড় 15 আগের বিজোড় সংখ্যা কত, 13, তার আগের বিজোড় সংখ্যা কত, 11। ঠিক আছে, তাহলে দেখো পরপর 5টা 1 2 3 4 5টা বিজোড় সংখ্যা হয়ে গেল পরপর। পরপর 5টা বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছিল 15, তাহলে সব থেকেই বলেছে ছোট সংখ্যাটা কত, তাহলে ছোট সংখ্যাটা কত হবে, 11। ঠিক আছে, এটাই যদি আমি এই ইয়েটা যদি না জানতাম, এটা যদি না জানতাম তাহলে কি হতো, আমাকে এই সব কটা 5টা বিজোড় সংখ্যা এরকম করে যোগ করতে, এই গুণ করতে হতো, গুণ করে টোটাল বেরাতো। কি করতে হতো দেখো, 15 তো টোটাল করতে হতো, মানে যে 75, টোটাল হচ্ছে 75, তখন আমি করতাম একটা বিজোড় সংখ্যা x, তারপরের বিজোড় সংখ্যাটা হচ্ছে x প্লাস কত হবে 2, তারপরের বিজোড় সংখ্যাটা হচ্ছে x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, 5x প্লাস কত হবে 8 8 14 10 10 18 18 19 20 20 ইকুয়ালস হচ্ছে 75। তাহলে 5x ইকুয়ালস হচ্ছে 20টা দিকে গেলে হচ্ছে 5 55, x ইকুয়ালস হচ্ছে 11। আমার এরকম করে বার করতে হতো, এতটা টাইম লাগতো, কিন্তু আমি সেখানে কি, আমি যখন জানি যে হ্যাঁ গড় বলে দিয়েছে 15, মানে 15 মাঝখানে বসবে, এদিকে দুটো বিজোড় সংখ্যা 11 আর 13, এদিকে দুটো বিজোড় সংখ্যা 17 19, আমার ছোট সংখ্যা চেয়েছে মানে 11। ঠিক আছে, তাহলে বোঝা গেল কেন এটা আমার জানার দরকার ছিল। আমি এইভাবেও বার করতে পারতাম অঙ্কের নিয়মে, কিন্তু অঙ্কের নিয়মে বার করলে আমার কি হতো, টাইম অনেকটা বেশি লাগতো। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। তারপরের অঙ্ক, হ্যাঁ এই অঙ্কটা না একটু মানে কি বলবো, এই অঙ্কটা তোমার আগে এরকম অঙ্ক করিয়েছি আমি, অ্যাকচুয়ালি অঙ্কটা যে প্রশ্নটা ছিল না, প্রশ্নতে একটু অন্যরকম ছিল বলে আমি ভাবলাম অঙ্কটা তোমাদের জন্য মানে এফেক্টিভ হবে, কিন্তু দেখলাম যে অঙ্কটা সেম অঙ্ক। যাই হোক, যখন টুকে ফেলেছি করিয়ে দিই। দেখো টোকাটাও আমার জন্য ভুল রয়েছে, আমি কোথায় ভুল রয়েছে বলছি তোমাদেরকে। দেখো বলছে একটা দলে কিছু ছাত্রের গড় ওজন বলছে 42 কেজি, ভালো কথা। 48 কেজি ওজনের একজন চলে গেলে তার পরিবর্তে 38 কেজি ওজনের ওপর একজন এলো, এইখানেই ভুলটা রয়েছে। 38 কেজি ওজনের উপর একজন এলো, ভুলটা এখানে রয়েছে, এখানে হতো 38 কেজি ওজনের একজন এলো। এরকম আমি এটা আরো এই জন্য করালাম যে এরকম দেখো, এরকম প্রশ্ন কিন্তু তোমরাও পাবে যারা একদম নতুন। আমার মনে হয় যারা একদম নতুন চাকরির ক্ষেত্রে তারাই আমার চ্যানেলটাকে ফলো করছো, তারা হয়তো একটা কি দুটো পরীক্ষা দিয়েছো, তো তারা হয়তো জানো না যে এরকম কিছু ভুল প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষার হলেও পেয়ে থাকি। তাই এরকম প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়াবে না, কি করবে, এরকম প্রশ্ন দেখে প্রথমে একটু চেষ্টা করে নেবে। যদি দেখো যে না কোনোভাবেই কোনো ইনফরমেশন তুমি পাচ্ছ না, তখন তুমি যেরকম যে প্যাটার্নের অঙ্ক তুমি করে এসছো সেই প্যাটার্নের অঙ্ক অনুযায়ী তুমি চেষ্টা করবে, যদি উত্তর মিলে গেছে সেটাই রাইট উত্তর। দেখো আমরা কিরকম প্যাটার্নের অঙ্ক করেছি, আমরা করেছি 48 কেজি ওজনের একজনের পরিবর্তে 38 কেজি ওজনের একজন এলো, তাহলে একদম পাতি অঙ্ক হয়ে গেল। 48 কেজি ওজনের পরিবর্তে কত এসছে, 38 কেজি ওজনের একজন এসছে। ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে 38 কেজি ওজনের উপর একজন এলো, মানে 38 কেজি তার ওজন হবে না, তার ওজনটা 38 কেজির একটু বেশি হবে, মানে 38 কেজির নিচে হবে না, কিন্তু 38 কেজির উপরে হবে। এবারে এই সূত্র ধরে বা এই প্রশ্ন অনুসারে তুমি কিন্তু কোনো রকম কোনো ইনফরমেশন পাচ্ছ না যেখান থেকে তুমি বলতে পারো যে অঙ্কটা এইভাবে সলভ হবে, কোনোভাবে পাচ্ছ না। আমি অ্যাকচুয়ালি ট্রাই করলাম, অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, করে পেলাম না, তারপরে আমি ওই 38 ধরেই করলাম, দেখলাম হ্যাঁ উত্তর মিলে গেছে, আমি সেই কারণেই তোমাদেরকে বলছি। তাহলে কি এটা হবে 38 কেজি ওজনের ওপর না, 38 কেজি ওজনের একজন এলো, উপরটা বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্ক একদম পাতি অঙ্ক। তারপরে কি বলছে, এখন সবার ওজন 41 কেজি, সবার গড় ওজন, সরি এখন সবার গড় ওজন হচ্ছে 41 কেজি। তাহলে ওই দলে কতজন ছাত্র ছিল, ছাত্র ছিল x জন,
গড় ওজন তাদের কত, 42 কেজি। তাহলে হচ্ছে এক্স জনের মোট ওজন কত, 42x। ঠিক আছে, 48 কেজি ওজনের একজন চলে গেল, তাহলে এটা হচ্ছে মোট ওজন। এখান থেকে কত চলে যাচ্ছে, 48 কেজি ওজনের একজন চলে গেল, চলে গিয়ে কত আসছে, 38 কেজি ওজনের একজন আসছে। তার জন্য কি হচ্ছে, এখন সবার গড় ওজন হয়ে গেছে 41 কেজি। তাহলে একজন গেল একজন এলো, মানে এক্স জন ছাত্রই রয়েছে। এক্স জনের এখন মোট ওজন কত, এটা হচ্ছে এখন, এটা হচ্ছে এখন, এটা ছিল হচ্ছে আগে। এখন মোট ওজন কত হবে এক্স কেজির, 41 ইন্টু এক্স মানে 41x। এখন এটা হচ্ছে ওদের মোট ওজন। আবার আমি যেটা বার করলাম আগেরটা দিয়ে, সেটা হচ্ছে ওদের মোট ওজন। তাহলে এইটা সমানই হচ্ছে এইটা, তাহলে কত, 42x মাইনাস 48x, সরি মাইনাস 48 প্লাস 38 কত হবে, -10 ইকুয়ালস টু হচ্ছে 41x। 41টা এদিকে চলে আসলে x সমান হচ্ছে 10টা দিকে গেলে 10, তাহলে x সমান 10। আমি কি ধরেছিলাম, এক্সটা ওই দলে কতজন ছাত্র ছিল সেটা হচ্ছে x, তাহলে ওই দলে কতজন ছাত্র ছিল, 10 জন ছাত্র ছিল। ঠিক আছে, এরকম অঙ্ক যদি পাও কোনো রকম ভাবে ঘাবড়াবে না। অঙ্কগুলোকে কিন্তু যদি দেখো যে এই মানে প্রশ্ন অনুসারে অঙ্ক তোমার মিলে যাচ্ছে, দেন ওকে। যদি মনে হয় যে না প্রশ্ন অনুসারে আমি অঙ্কের কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না, তাহলে সঙ্গে সঙ্গে কি করো, যে প্যাটার্নের অঙ্ক করেছো তুমি সেই প্যাটার্নের অঙ্ক তুমি ট্রাই করো। যদি উত্তর মিলে যায় তোমার অঙ্ক সম্পূর্ণভাবে ঠিক। এটাই হচ্ছে অঙ্কের একটা মানে মজা। তোমার যদি উত্তর মিলে গেছে না অঙ্কগুলোর, তুমি বুঝে যাবে যে হ্যাঁ আমার এই অঙ্কের উত্তর মিলে গেছে, মানে 99% আমার অঙ্কটা ঠিক। কখনো কখনো কিছু হয় যে যারা প্রশ্ন তৈরি করে তারা তো যথেষ্ট ট্যালেন্টেড মানুষ, তারা কি করে কখনো কখনো যে তারা বুঝতে পারে যে ছাত্র কোন জায়গায় ভুল করতে পারে, কোন পরিস্থিতিতে ছাত্র কি করতে পারে সেটা তারা বুঝতে পারে। তো তারা কি করে, সেই ভুলটাকে ধরেই কিন্তু একটা উত্তর দিয়ে দেয়। সেটা কিন্তু খুব মানে হয়তো দেখা গেল মানে লাখটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তারা ওরকম করে, কি দুটো প্রশ্ন ওরকম করে। সেই ক্ষেত্রে তোমার ভুল হতে পারে। ওই কারণে আমি বললাম যে 99% ক্ষেত্রে অঙ্ক ঠিক হবে, কিন্তু অধিকাংশ মানে 99% ক্ষেত্রেই তোমার যদি উত্তর মিলে গেছে তার মানে তোমার অঙ্ক ঠিক, মানে তুমি ফুল মার্কস পেয়ে এসছো। আর সেই কারণে আমি প্রথম ক্লাসেই বলেছিলাম আর বারবার করে বলি, ম্যাথ আর জিআই এই দুটো হচ্ছে স্কোরিং সাবজেক্ট। এই দুটোর উপরে যে জোর দেবে, এই দুটোতে যে বলতে পারবে কলার উঁচু করে যে এই দুটোতে আমার কেউ কোনো নাম্বার কাটতে পারবে না, সে কিন্তু ক্লিক করে যাবে। কেননা জিকেতে সবসময় নাম্বার কাটবেই, জিকেতে কোনো না কোনো ভাবে। জিকে তুমি পুরোপুরি বলতে পারো না যে আমি একদম পুরো ঠিক করে এসেছি, নাম্বার কাটবে। কিন্তু ম্যাথ আর জিআই হচ্ছে এমন একটা সাবজেক্ট, সরি এমন দুটো সাবজেক্ট যেখানে তোমার নাম্বার কিন্তু কাটার সম্ভাবনা সব থেকে কম থাকে। দেখো পরের অঙ্ক কি বলছে, 12টা সংখ্যার গড় হচ্ছে 9। ঠিক আছে, যদি প্রতিটা সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয়, তবে নতুন যে 12টা সংখ্যা হচ্ছে তার গড় কত হবে। এইবারে একটা ঘটনা দেখো, এইখানে যদি আমি মোট বার করে করি না, মানে আসবে না, খুব ক্রিটিক্যাল হবে অঙ্কটা। তো 12টা সংখ্যার গড় হচ্ছে 9। এতদিন তোমরা গড়ের যে অঙ্কগুলো করছো, তাহলে বুঝে গেছো নিশ্চয়ই যে যেটা গড় সেটাই হচ্ছে প্রত্যেকটা সংখ্যা। মানে ধরো যদি সবকটা সংখ্যা সমান হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে ওই গড়ের সংখ্যাটা। মানে আমি বলতে চাইছি, ধরো কোথাও কোনোটা 9 রয়েছে, 10 রয়েছে, 11, 12, 13, এইগুলো যোগ করলে যে সংখ্যাটা আসবে, সেই প্রত্যেকটা যদি 11 দিয়ে যদি সেই মানে সরি 11কেও যদি ওই কটা 5টা আছে, ওই 5টা 11কেও যদি যোগ করা হয়, তাহলেও কিন্তু সেই সংখ্যাটাই আসবে। অর্থাৎ এই সবকটা যোগফল হবে হচ্ছে তোমার 55। ঠিক আছে, আবার 5টা 11, 11 প্লাস 11 এরকম করে 5টা 11কে যদি যোগ করা হয়, তাহলেও তার যোগফলটা আসবে 55। মানে যেটা গড় সেটা হচ্ছে এই সবকটা সংখ্যাকে সমান করলে বা সাম্যতা আনলে যেটা হবে সেটাই হচ্ছে গড়। তাহলে আমি ধরতে পারি যে 12টা সংখ্যার গড় বলেছে 9, তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে 9। তাহলে 12টা সংখ্যার গড় হয়ে যাবে 9। প্রত্যেকটা সংখ্যা যদি 9 হয়, তাহলেও 12টা সংখ্যার গড় হচ্ছে 9। ঠিক আছে, এবার বলছি যদি প্রতিটা সংখ্যার সাথে 2 গুণ করা হয়, প্রতিটা সংখ্যা মানে হচ্ছে ধরে নিচ্ছি, মানে আমি এটা আনঅফিসিয়ালি ধরছি
যে একটা সংখ্যা হচ্ছে 9, তাহলে প্রত্যেকটা সংখ্যাই 9, তাহলে তার সঙ্গে কত গুণ করতে হবে? 2 গুণ করতে হবে, মানে হচ্ছে 18। 2 গুণ করে 3 যোগ করতে হবে, প্লাস 3। তাহলে নতুন সংখ্যা কত হবে? 21 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 21 যেটা আসলো, এইটা কি হলো, যে নতুন ভাবে যে 12টা সংখ্যা হলো তাদের যে সাম্য যে মানটা সেটা হচ্ছে 21, অর্থাৎ এই 21টাও হচ্ছে এই নতুন যে 12টা সংখ্যা তাদের গড়। তাহলে বোঝা গেল? তাহলে তবে নতুন 12টা সংখ্যার গড় কত? তাহলে নতুন 12টা সংখ্যার গড় হচ্ছে ওই 21। কেন না, দেখো 12টা সংখ্যার গড় ছিল হচ্ছে 9, তাহলে আমি 9 মানে কি, ধরো 12টা সংখ্যার গড় হচ্ছে 9, মানে একটা দুটো এরকম করে 12টা সংখ্যা রয়েছে। এবারে 12টা সংখ্যা ধরো সাপোজ কোনো একটা সংখ্যা 8 রয়েছে, কোনো সংখ্যাটা 7 রয়েছে, কোনো একটা সংখ্যা 6 রয়েছে, কোনোটা 9 রয়েছে, কোনোটা 5 রয়েছে, এরকম করে রয়েছে, এরকম করে 12টা সংখ্যা রয়েছে। কিন্তু যখন বলে যে 12টা সংখ্যার গড়ই হচ্ছে 9, তার মানে ওই যে যে সংখ্যাগুলো আমি লিখলাম সেই সংখ্যাগুলোর যে টোটাল যোগফলটা সেটা হচ্ছে প্রত্যেকটা যদি 9 থাকে, 9 9 9 এরকম করে 12 নম্বর সংখ্যাটাও যদি 9 থাকে, তাহলে তাদের টোটাল যে যোগফল সেটাও ওই সেম সেম হবে, ওইটা টোটাল যোগফল ওই। তাহলে আলাদা আলাদা করে যে সংখ্যাগুলো লিখলাম তাদের যে যোগফল আর প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি 9 লিখি, তাহলে তার যে মোট যোগফল সেই দুটো সেম হবে। মানে তাহলে তখনই বলতে পারি যে প্রত্যেকটা সংখ্যার গড় হচ্ছে 9। এবারে প্রত্যেকটা সংখ্যার যখন গড় 9 হবে, এবারে কি বলেছে আমাকে দেখো অঙ্কতে, যদি প্রতিটা সংখ্যার সাথে 2 গুণ করা হয়, মানে প্রত্যেকটা সংখ্যা 9, তাহলে তার সঙ্গে ইনটু 2, মানে হচ্ছে 9 দুগুণে 18। ঠিক আছে, আর তার সঙ্গে আবার প্লাস কত করতে হবে? 3, মানে হচ্ছে 21। একইভাবে এটাও হবে 21, এটাও হবে 21, এরকম করে 12টা সংখ্যাই হয়ে যাবে 21। এবার যখন 12টা সংখ্যাই আমার 21 হয়ে যাবে, তার মানে আমি কি বলতে পারি, যে সে যে মানে কম বেশি যাই হোক না কেন, কিন্তু 12টা সংখ্যার যে টোটাল যোগফলটা সেটা সেটা আর এখানে কম বেশি যাই হোক না কেন সেটা টোটাল যে যোগফলটা সেই দুটো সেম হবে। তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা সংখ্যার গড়, নতুন যে সংখ্যা হয়েছে সেই প্রত্যেকটা সংখ্যার গড় হচ্ছে 21। ঠিক আছে, বোঝা গেল? যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও, পরের ক্লাসে আমি অবশ্যই আরো ভালো করে এটা বুঝিয়ে দেবো। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, বলছে এ বি সি সংখ্যা তিনটের গড় সি এর থেকে 2 বেশি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি সংখ্যা তিনটের মোট কত হবে? সি এর থেকে 2 বেশি, মানে হচ্ছে গড়টা হচ্ছে সি প্লাস 2, আর কটা সংখ্যা? তিনটে সংখ্যা, মানে 3 ইন্টু সি প্লাস 2। তাহলে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 3c প্লাস 3 দুগুণে 6। হ্যাঁ, হয়ে গেল। এইবারে বলছে এ ও বি এর গড় হচ্ছে 48। তাহলে এ আর বি এর গড় যদি 48 হয়, তাহলে মোট কত হবে? এ প্লাস বি ইকুয়ালস টু হচ্ছে 48 ইন্টু 2, মানে কত হবে? 96। তাহলে এ প্লাস বি হচ্ছে 96। তাহলে দেখো এখান থেকে আমি সি এর মানটা পেয়ে যাবো না? কি করে পাবো? এ আর বি এর জায়গায় যদি আমি এ আর বি এর মানটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে কত হচ্ছে? 96 প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে 3c প্লাস 6। তাহলে এই 3c টাকে যদি এদিকে আসে, তাহলে হচ্ছে c মাইনাস 3c, মানে হচ্ছে মাইনাস 2c ইকুয়ালস টু 96টা দিকে যায়, মানে মাইনাস 90। মাইনাস মাইনাস কাটবে, তাহলে c সমান হচ্ছে 45। 2 এদিকে নিয়ে আসলে তাহলে c সমান হচ্ছে 45। এইবারে কি বলেছে দেখো, যদি d c এর থেকে 10 কম হয়, অর্থাৎ c যা তার থেকে d কত কম হয়ে যাচ্ছে? 10 কম হচ্ছে, মানে d কত হচ্ছে? 35। c হচ্ছে 45, তার থেকে 10 কম হয়ে গেলে d সমান হচ্ছে 35। তাহলে বলছে c আর d এর গড় কত? তাহলে এটা যোগ করি, 0 8। তাহলে c আর d এর টোটাল, c প্লাস d টোটাল হচ্ছে কত? 80। তাহলে এদের গড়টা কত হবে? ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 40। এটা একদম পাতি অঙ্ক ছিল। ঠিক আছে, জাস্ট অঙ্কর মানে প্রশ্নটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা নেমে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, বলছে 5টা সংখ্যার গড় হচ্ছে 56। যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টি 3-এর 4 অংশ হয়, তবে শেষ 4টে সংখ্যার গড় কত? তাহলে প্রথমে কি দিয়েছে আমাকে? 5টা সংখ্যার গড় কত বলে দিয়েছে? 56। তাহলে আমি 5টা সংখ্যার মোট বার করে নিই। 5টা সংখ্যার মোট কত হবে? 56 ইন্টু 5, মানে হচ্ছে 280।
পাঁচটা সংখ্যার মোট আমার বেরিয়ে গেল হচ্ছে 280। আচ্ছা, এবারে কি বলছে দেখো, যদি প্রথম সংখ্যাটা শেষ চারটে সংখ্যার সমষ্টি 3/4 অংশ হয়। এবারে এইটুকু জায়গা যদি ক্র্যাক করতে পেরেছো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি ধরে নিই প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, পাঁচটা সংখ্যার সমষ্টি হচ্ছে 280, তাহলে শেষ চারটে সংখ্যা কি হবে? নিশ্চয়ই 280 মাইনাস এক্স, শেষ চারটে সংখ্যা। তাহলে লাস্ট 4 নাম্বার কি হবে? নিশ্চয়ই 280 মাইনাস এক্স, চারটে সংখ্যার সমষ্টি, এটা হবে। এবারে কি বলেছে দেখো, বলছে যদি প্রথম সংখ্যাটা শেষ চারটে সংখ্যার সমষ্টি 3/4 অংশ হয়, তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, এটা সমানই হচ্ছে শেষ চারটে সংখ্যার সমষ্টির 3/4 অংশ, মানে শেষ চারটে সংখ্যা মানে হচ্ছে 280 মাইনাস এক্স এর 3/4 অংশ। কি বলেছে, যদি প্রথম সংখ্যাটা শেষ চারটে সংখ্যার সমষ্টির 3/4 অংশ হয়, প্রথম সংখ্যাটা শেষ চারটে সংখ্যার সমষ্টির 3/4 অংশ, তাহলে এখান থেকে আমার এক্স বেরিয়ে যাবে না? বার করি। তাহলে 4x ইকুয়ালস টু হচ্ছে, এটা হচ্ছে 840 মাইনাস 3x, তাহলে 7x ইকুয়ালস টু হচ্ছে 840, তাহলে x সমান হচ্ছে এটা বাই 7 মানে হচ্ছে 120। তাহলে x এর মানটা কত বেরোলো আমার? 120। তার মানে আমি ফার্স্ট সংখ্যা কি ধরেছিলাম? x হচ্ছে 120, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আমার 120। এবার আমাকে চেয়েছে কি, শেষ চারটে সংখ্যার গড় কত, আমাকে চেয়েছে শেষ চারটে সংখ্যার গড় কত। তাহলে পাঁচটা সংখ্যার টোটাল কত ছিল? 280, প্রথম সংখ্যাটা হচ্ছে 120, তাহলে শেষ চারটে সংখ্যার সমষ্টি কত হবে? 280 মাইনাস 120, 160, মানে শেষ চারটে সংখ্যার টোটাল হচ্ছে 160। তাহলে গড় কত হবে? পাতি ভাগ করে দেবো এবার, 4 4 16 0, তাহলে শেষ চারটে সংখ্যার গড় হচ্ছে 40। এইটুকু জায়গা যদি ক্র্যাক করতে পেরেছো, এই যদি প্রথম সংখ্যাটা অংশ হয়, এইটুকু জায়গা যদি তোমরা ক্র্যাক করতে পেরেছো তাহলে কিন্তু অঙ্কটা একদম সহজ। আর এইটুকু জায়গা যদি ক্র্যাক না করতে পেরেছো তাহলে কিন্তু অঙ্কটা প্রবলেমে ফেলবে। চলো নেক্সট অঙ্ক যাই। দেখো এবারে নেক্সট অঙ্কটা না একটু বড়, মানে অঙ্কের প্রশ্নটা একটু বড়, প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়াবে না, এরকম বড় বড় অঙ্ক থাকে কিন্তু সেটা দেখে ঘাবড়াবে না, ঘাবড়ালেই কিন্তু গল্প হয়ে যাবে। দেখো কি বলছে, 11টা সংখ্যার গড় হচ্ছে 13টা সংখ্যার গড় হচ্ছে 47, প্রথম তিনটে সংখ্যার গড় 39, পরবর্তী 7টা সংখ্যার গড় 49, 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম। 11তম এবং 13তম সংখ্যার গড় কত? প্রশ্নটা দেখে কি মনে হচ্ছে? অনেক বড় সড় অঙ্ক না? দেখো করি। যদি আরেকটা কথা বলে দিই, যদি এরকম হয় না যে কোনো একটা প্রশ্ন পড়লে খুব বড় লাগছে, কঠিন লাগছে, প্রশ্নটা 2-3 বার করে পড়ে যাও, দেখো অঙ্কটা সহজ হয়ে যাবে তোমাদের কাছে। চলো করি। কি বলছে, 13টা সংখ্যার গড় হচ্ছে 47, তাহলে 13টা সংখ্যার মোট কত হবে? 47 ইন্টু 13 মানে হচ্ছে কত হবে? 13 মানে হচ্ছে 7 3 611, 57 ইন্টু 13 হচ্ছে 611। মানে টোটাল সংখ্যাগুলোর আমি মোট পেয়ে গেলাম কত? 611। এবারে কি বলেছে, প্রথম তিনটে সংখ্যার গড় হচ্ছে 39, তাহলে ফার্স্ট 3 নাম্বারস তাদের মোট কত? 39 ইন্টু 3 মানে হচ্ছে 117। প্রথম তিনটে সংখ্যার মোট পেয়ে গেলাম 117। পরবর্তী 7টা সংখ্যার গড় 49, মানে ঠিক তার পরবর্তী, মানে প্রথম তিনটে মানে কি হচ্ছে 1 2 3, ঠিক তার পরবর্তী মানে 4 5 6 7 এরকম করে, ঠিক আছে, মানে 3 1 2 3 4 5 6 7 এইটা।
তাহলে তার পরের নেক্সট 7 নাম্বার তাদের মোট কত, পরবর্তী ঠিক 7টা সংখ্যার মোট কত, এই গড় কত বলেছে আমাকে 49। তাহলে 49 ইন্টু 7 মানে হচ্ছে 9 7 63 34 ঠিক বললাম তো? 9 7 হ্যাঁ। তাহলে নেক্সট 7টা সংখ্যার মোট হলো 343। এবার দেখো প্রথম 3টে পরের 7টা টোটাল কটা হচ্ছে 10টা। তাহলে প্রথম 10টা সংখ্যা প্রথম 10টা সংখ্যার মোট কত হচ্ছে, এই দুটো যোগ করলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 0 7 8 6 4 7 8 9 10 4 6 3 4। তাহলে প্রথম 10টা সংখ্যার মোট হচ্ছে 460। আমার টোটাল কতগুলো সংখ্যা রয়েছে দেখো 13টা সংখ্যা, মানে প্রথম 10টা পেয়ে গেলাম। তাহলে নেক্সট আর কটা সংখ্যা বাকি রয়েছে, 3টে সংখ্যা। আবার আমরা প্রথমেই বার করেছি না 13টা সংখ্যার মোট কত 611, প্রথম 10টার মোট হচ্ছে 460। তাহলে নেক্সট 3টের মোট আমরা পেয়ে যাব কি করে, এইটা থেকে এটা বাদ দিলে, মানে লাস্ট 3 নাম্বার টোটাল কত 611 মাইনাস 460 মানে হচ্ছে 151। শেষ 3টে সংখ্যার মোট কত হচ্ছে 151। এইবারে কি বলেছে আমাকে 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ। তাহলে আমি ধরে নিই 12তম সংখ্যা হচ্ছে 12th নাম্বারটা হচ্ছে x, তাহলে 11তম সংখ্যাটা কত হবে 12তম সংখ্যার কি বলেছে দ্বিগুণ, তাহলে কত হবে 2x। আবার কি বলেছে, এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যা থেকে 3 কম। 12তম সংখ্যাটা 13তম সংখ্যার থেকে কত কম 3 কম। তাহলে আমি উল্টো করে বলতে পারি যে 13তম সংখ্যাটা 12তম সংখ্যার থেকে 3 বেশি। তাহলে 12তম সংখ্যা যদি x হয় তাহলে 13তম সংখ্যাটা কত হবে x প্লাস 3। এবারে এই তিনটের যোগফল কত 151, x প্লাস 2x প্লাস x প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 151। তাহলে 3 3 4 4x ইকুয়ালস টু 4x প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 151। তাহলে 4x ইকুয়ালস টু হচ্ছে 3টা দিকে গেলে 148, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে হচ্ছে 4x ইকুয়ালস টু 148। তাহলে x সমান হচ্ছে কত হবে ডিভাইডেড বাই 4, এটা 4 মানে হচ্ছে 2 দিয়ে কাটি 2 4 8 2 3 6 2 7 14 37। তাহলে x এর মান হচ্ছে 37। এবার x আমি কি ধরেছিলাম কততম সংখ্যা x হচ্ছে 12তম সংখ্যা। এবার আমাকে কি বলেছে দেখো 11তম সংখ্যা আর 13তম সংখ্যার গড় কত, 11তম সংখ্যা আর 13তম সংখ্যা। তাহলে 11তম সংখ্যাটা কত হবে 2x, মানে 37 ইন্টু 2 মানে কত হচ্ছে 4 হাতে 1 3 2 6 7 74। তাহলে 11তম সংখ্যা হচ্ছে 74 আর 13তম সংখ্যা হচ্ছে x প্লাস 3 মানে x হচ্ছে 37 প্লাস 3 মানে হচ্ছে 40। এই দুটো যোগ করলে 4 7 8 114। তাহলে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 11তম সংখ্যা 13তম সংখ্যার যোগফল কত 114 ডিভাইডেড বাই 2 2 5 স্যার 10 57। তাহলে 11তম সংখ্যা আর 13তম সংখ্যার যোগ এই গড় কত 57। বোঝা গেল অঙ্কটা? যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানিও কমেন্ট সেকশনে, অবশ্যই পরের ক্লাসে আমি এইটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, যেহেতু অঙ্কটা অনেকটা বড় সেই কারণে মেবি একটু প্রবলেম হতে পারে, বাট আমার মনে হয় যেভাবে আমি বললাম বলে করলাম অঙ্কটা, তাতে আমার মনে হয় প্রবলেম হওয়া উচিত না। দেখো তারপরের অঙ্ক বলছে একটা কলেজে 20 জন ছাত্র একটা হোটেলে খেতে গেল, 19 জন প্রত্যেকে 175 টাকা করে খরচ করলো, ঠিক আছে, এবং 20তম ছাত্র
20 জন ছাত্রের গড় খরচ অপেক্ষা 19 টাকা বেশি খরচ করলো, তারা মোট কত টাকা খরচ করলো? এই সমস্ত অঙ্ক অনেকেই আছে না যারা কি করে, অঙ্ক তোমার সূত্র দেখে জাস্ট সূত্রটা মুখস্থ করে নিল, মুখস্থ করে নিয়ে সেই সূত্রে বসিয়ে দিল, অঙ্ক নেমে গেল, মানে পাটিগণিতের ক্ষেত্রেও। কিন্তু এই টাইপের যে অঙ্কগুলো দেবে না, এই অঙ্কগুলো তুমি কোনো দিন সূত্র ধরে বা সূত্র মুখস্থ করে নামাতে পারবে না। তোমার যতক্ষণ পর্যন্ত এইখানে কিছু না ঢুকবে ততক্ষণ পর্যন্ত এই অঙ্কগুলো তুমি কোনো দিন নামাতে পারবে না। এই অঙ্কটা, এর আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা, তোমাকে এই সমস্ত অঙ্কগুলো বুঝতেই হবে, তবে কি তুমি এই অঙ্কগুলো নামাতে পারবে। তো চলো করি অঙ্কটা। বলছে একটা কলেজে 20 জন ছাত্র একটি হোটেলে খেতে গেল, ভালো কথা। 19 জন প্রত্যেকে 175 টাকা করে দিল, তাহলে 19 জন মোট কত টাকা দিয়েছে? 175 ইন্টু 19। অ্যাকচুয়ালি এটা দেখতে গেলে কিন্তু 175 টাকা করে ওরা গড়ে দিচ্ছে, 19 জন গড়ে 175 টাকা করে দিচ্ছে, ঠিক আছে। এতক্ষণ গড় যেহেতু করছি আমরা, সেই কারণে আমি গড়ের কথাটা বললাম। এখানে একদম মানে সরাসরি বলে দিয়েছে প্রত্যেকে 175 টাকা করে দিয়েছে। তো গুণ করি, কত হচ্ছে? 4 5 7 1 5 এই টাকাটা 19 জন মোট খরচ করছে হচ্ছে এই টাকাটা। এবারে কি বলেছে দেখো, খরচ করে এবং 20তম ছাত্র মানে একজন ছাত্র যে 20তম, সে কি করছে? 20 জনের গড় খরচ অপেক্ষা 19 টাকা বেশি খরচ করলো। এবারে 20 জনের গড় খরচটা কত আমি জানি? জানি না। আমি তাহলে কি ধরবো? 20তম যে ছাত্র, আমি ধরে নিচ্ছি সে সেই 20তম ছাত্র x টাকা খরচ করেছে, ঠিক আছে। দেখো 20তম ছাত্র আমি ধরে নিচ্ছি কত টাকা খরচ করেছে? x টাকা খরচ করেছে। x না এমন একটা জিনিস, x ধরলে তোমার যে কোনো অঙ্ক যে কোনো টাইমে সলভ হয়ে যাবে। যাই হোক, 20তম ছাত্র আমি ধরে নিচ্ছি x টাকা খরচ করেছে, তাহলে 19 জন ছাত্র কত টাকা খরচ করেছে? এই টাকাটা। 20তম যে ছাত্র রয়েছে, যে শেষ একজন ছাত্র, সে x টাকা খরচ করেছে, তাহলে ওদের 20 জনের মোট মোট কত কত খরচ হয়েছে? এই টাকাটা প্লাস x টাকা, এটা মোট খরচ হয়েছে ওদের 20 জনের। তাহলে এটা হচ্ছে 20 জনের মোট খরচ। তাহলে 20 জনের গড় খরচ কত হবে? ডিভাইডেড বাই 20। এইটা হচ্ছে 20 জনের গড় খরচ। এই অবধি ক্লিয়ার? এটা হচ্ছে 20 জনের গড় খরচ। এবার দেখো কি বলেছে, দেখো এখানটা আরেকবার পড়ো। 20তম ছাত্র 20 জনের গড় খরচ অপেক্ষা 19 টাকা বেশি খরচ করলো। 20তম ছাত্র 20 জনের গড় খরচ অপেক্ষা 19 টাকা বেশি খরচ করেছে। তাহলে 20তম ছাত্র কত টাকা খরচ করেছে? x টাকা। x টাকা খরচ করেছে। 20 জন ছাত্রের গড় খরচ কত? এই টাকাটা। এইটা হচ্ছে 20 জন ছাত্রের গড় খরচ। তাহলে এই টাকাটা, সরি এই x টাকাটা যেটা 20তম ছাত্র খরচ করেছে, সেই এই টাকাটা এই টাকা থেকে কত বেশি? না 19 টাকা বেশি। বুঝে গেল আমি কোথা থেকে কোথায় অঙ্কটাকে টানা হলো? এইটা হচ্ছে 20 জন ছাত্রের গড় খরচ, এইটা হচ্ছে 20তম ছাত্রের মোট খরচ। বলেই দিয়েছে 20তম ছাত্র 20 জন ছাত্রের গড় খরচ অপেক্ষা 19 টাকা বেশি খরচ করে। তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়ালস টু হচ্ছে 19, ঠিক আছে। এবার এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাবো, লসাগুটা নিই। 20 20x মাইনাস 3325 প্লাসে মাইনাসে, এখানে মাইনাস থাকলে সবসময় খুব মন দিয়ে করবে, এখানে যখন মাইনাস থাকবে তখন কিন্তু আমার যে পরের যে চিহ্নটা রয়েছে সেটা কিন্তু আমার চেঞ্জ হবে সবসময়। প্লাস থাকলে কোনো প্রবলেম নেই, কোনো হেডেক নেওয়ার দরকার নেই। মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে কত? 19। তাহলে হচ্ছে এখান থেকে 19x মাইনাস 3325 ইকুয়ালস টু হচ্ছে, এটা দিকে গেলে হচ্ছে 380, ঠিক আছে। এটা আমি বছর 20টা এদিকে নিয়ে গেলাম, বছর গুণন করে দিলাম। আচ্ছা এবার হচ্ছে ওইদিকে গেলে হচ্ছে 19x ইকুয়ালস টু হচ্ছে, এটা ওইদিকে গেলে যোগ হবে কত? 3325 এর সঙ্গে হচ্ছে 380, 5 8 হাতে 1 4 5 6 7 3705, 3705। তাহলে x সমান হচ্ছে এইটা ডিভাইডেড বাই হচ্ছে কত? 19, মানে কত হবে? এটা ডিভাইড করে 19, এখানে আমি রাফটা করছি, হ্যাঁ 19 মানে হচ্ছে তোমার
1 দিয়ে হচ্ছে 8 3 180, এটা 9 দিয়ে যাবে, দেখো হচ্ছে 9 এটা 9 দিয়ে হচ্ছে 171, মানে হচ্ছে 9 আর দিয়ে হচ্ছে 5, এটা হচ্ছে 5 দিয়ে, এটা হচ্ছে 5 দিয়ে 95, মানে ইকুয়াল টু হচ্ছে 195। তাহলে এক্স এক্স এর মান কত বেরোলো আমার? 195। এক্স আমি কি ধরেছিলাম? 20তম ছাত্র যে রয়েছে সে এক্স টাকা খরচ করেছে, মানে সে কত টাকা খরচ করেছে? 195 টাকা খরচ করেছে। এবার আমাকে কি চেয়েছে? তারা মোট কত টাকা খরচ করলো। তাহলে তারা কত টাকা খরচ করেছে? এই টাকাটা 19 জন মিলে খরচ করেছে, প্লাস এক্স টাকা 20 জন খরচ, 20তম ছাত্র খরচ করেছে, মানে 3325 হচ্ছে 19 জন মিলে খরচ করেছে, আর 20তম ছাত্র কত খরচ করেছে? 195 খরচ করেছে। যোগ করে দিই, 0 9 10 12 2 হাতে 1 4 5 3 3520। তাহলে তারা মোট কত টাকা খরচ করেছে? 3520 টাকা। ঠিক আছে, অঙ্ক সহজ, কিন্তু বুঝতে হবে, বুঝলে অঙ্ক সব সলভ হয়ে যাবে। দেখো এবার হচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক। অনেক খোঁজাখুঁজি করলাম বইটা, এরপরে কিন্তু আর সেরকম কোনো অঙ্ক দেখছি না যে অঙ্কগুলো মানে অন্য প্যাটার্নের বা নতুন প্যাটার্নের। এই অঙ্কটাও কিন্তু আগের যে অঙ্কটা করলাম আমরা একদম সেই অঙ্কটার হুবহু একটা অঙ্ক। আমি জাস্ট যেহেতু আগের অঙ্কটা একদম অন্যরকম অঙ্ক ছিল, সেই কারণে ওরকমই একটা অঙ্ক দেখতে পেলাম, সেই জন্য সেই অঙ্কটাই আমি নিলাম। দেখো কি বলছে, একদম আগেরটার অঙ্ক। 14 জনের মধ্যে প্রথম 13 জনের গড় ওজন হচ্ছে 78 কেজি। 13তম ব্যক্তির ওজন 14 জনের গড় ওজন অপেক্ষা 39 কেজি বেশি। 13তম ব্যক্তির ওজন কত? একদম এক। তাহলে 14 জনের মধ্যে প্রথম 13 জনের মোট ওজন কত? 13 জনের মোট ওজন কত? 78 ইন্টু 13, মানে কত হচ্ছে? 78 আর হচ্ছে 13, 2 1014। তাহলে 13 জনের মোট ওজন হচ্ছে 1014। এবারে কি বলেছে? 14তম ব্যক্তির ওজন 14 জনের গড় ওজন অপেক্ষা 39 কেজি বেশি। তাহলে 14তম ব্যক্তির ওজন আমি ধরে নিচ্ছি 14তম ব্যক্তির ওজন হচ্ছে এক্স। তাহলে 14 জন ব্যক্তির, এটা তো 13 জন ব্যক্তির মোট ওজন, 14 জন ব্যক্তির তাহলে মোট ওজন কত হবে? এটা প্লাস এক্স। ঠিক আছে, এটা হয়ে গেল 14 জন ব্যক্তির মোট ওজন। তাহলে 14 জন ব্যক্তির গড় ওজন কোনটা হবে? ডিভাইডেড বাই 14। 1014 হচ্ছে 13 জন ব্যক্তির মোট ওজন। 14তম ব্যক্তির ওজন আমি ধরে নিয়েছি এক্স, তাহলে 14 জন ব্যক্তির মোট ওজন কত হবে? 1014 প্লাস এক্স। 14 জন ব্যক্তির গড় ওজন কত হবে? ডিভাইডেড বাই 14। এবারে কি বলেছে? 14তম ব্যক্তির ওজন 14 জনের গড় ওজন অপেক্ষা 39 কেজি বেশি। তাহলে 14তম ব্যক্তির ওজনটা হচ্ছে 14 জনের গড় ওজন অপেক্ষা 39 কেজি বেশি। তাহলে 14তম ব্যক্তির ওজন কত? এক্স। তাহলে এক্স মাইনাস এইটা 1014 প্লাস এক্স বাই 14 ইকুয়ালস টু কত? 39 কেজি। এবারে পাতি সলভ করতে হবে আমাকে। 14 মানে হচ্ছে তোমার 14x মাইনাস 1014 প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 39। তাহলে এখান থেকে হচ্ছে 13x মাইনাস 1014 ইকুয়ালস টু হচ্ছে, এটা ওদিকে চলে গেলে 39 আর হচ্ছে 14 সাথে 3 46 4 হাতে 1 546 546। এটা ওদিকে চলে গেলে 13x ইকুয়ালস টু হচ্ছে 1014 যোগ হয়ে যাবে 0 5 6 5 1560 1560। তাহলে x সমান হচ্ছে, এটা ডিভাইডেড বাই হচ্ছে 13, 13 3 4 5 26 26 120। x ইকুয়ালস টু হচ্ছে এটা ডিভাইডেড বাই 13
কাটাকাটি করলে বেরোবে হচ্ছে 120। তাহলে এক্স এর মান কত বেরোলো? 120। এক্স আমি কি ধরেছিলাম? 14তম ব্যক্তির ওজন। এখানে কি চেয়েছে? 14তম ব্যক্তির ওজন কত? তাহলে 14তম ব্যক্তির ওজন কত বেরোলো? 120। বোঝা গেল? একদম অ্যাভারেজের চ্যাপ্টার 5টা ক্লাস নিয়ে শেষ হলো। তবে এরপরে যে সমস্ত চ্যাপ্টারগুলো সেগুলো আমি এতটা করব না, কেননা প্রথম দিকে যে কটা আমি অঙ্ক করিয়েছিলাম সেই অঙ্কগুলো একটু মানে থরলি করানো হয়ে গেছিল, মানে পরপর আমি দেখিনি যে সেম টাইপের অঙ্ক কিনা বা কিছু, পরপর আমি করিয়ে গেছিলাম, সেই কারণে 5খানা চ্যাপ্টার লেগে গেল। এরপর থেকে আর এত চ্যাপ্টার লাগবে না। ক্লাসটা বুঝতে পারলে কিনা সেটা বলো। বাট এর আগের ভিডিওতেও যেটা বলেছি বা এর আগের ক্লাসেও যেটা বলেছি যে যদি তোমরা ক্লাসগুলো বুঝতে পারো বা মনে হচ্ছে যে তোমাদের উপকৃত হচ্ছ তোমরা ক্লাসগুলো করে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ একদম নতুন চ্যানেল। যত সাবস্ক্রাইব করা হবে বা যত ভিউ আসবে তত আরো কিছু নতুন স্টুডেন্টদের কাছে আমার এই ভিডিওগুলো হয়তো পৌঁছাবে, হয়তো তাদের কিছু সুবিধা হবে বা তারা আর একটু ভালোভাবে এগুলো বুঝতে পারবে। কেননা প্রচুর চ্যানেল রয়েছে যেখানে কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা হয়। আমি নিজেও কোনো চ্যানেল দেখে পড়েছি, প্লাস আমি একটা কোচিংয়েও পড়াশোনা করেছি। মেন কোচিংয়ে পড়াশোনা করেছি, চ্যানেল তো এসে পড়ে, কেননা আমি 2016তে চাকরি পেয়েছি। 2016তে কিন্তু ইউটিউব সেইভাবে আসেনি। পরবর্তীতে অন্য কিছু চেষ্টা করতে চেয়েছিলাম এনটিপিসি ফেনটিপিসির জন্য, তখন আমি কিছু চ্যানেলের কিছু ভিডিও দেখে প্রিপারেশন নিয়েছিলাম, বাট পরবর্তীতে আর সেদিকে যাওয়া হয়নি। তো যাই হোক, কিন্তু যারা একদম নতুন, মানে যারা কম্পিটিটিভ লাইনে একদম নতুন, আমার মনে হয় তারা সেই সমস্ত চ্যানেলগুলো দেখে খুব একটা সুবিধা করতে পারে না। তার কারণ হচ্ছে সেই সমস্ত চ্যানেলগুলো অনেক হাই লেভেলের, মানে অঙ্ক বা বিভিন্ন পড়াশোনা করায়। কিন্তু আমি যেহেতু একদম প্রথম শুরু করছি, সেই কারণে আমিও একদম লো লেভেল থেকে শুরু করছি, যাতে যারা নতুন কম্পিটিটিভ এক্সামের জন্য খাটতে চাইছে বা প্রিপারেশন নিতে চাইছে তারা যেন সেই অঙ্কগুলো দেখে বুঝতে পারে, তারা যেন একদম মনে করে যে হ্যাঁ একদম গ্রাস লেভেল থেকে উঠছে। তো যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, আমি জানিও না এখনো ভিডিওটা কতটা বড় হয়েছে, এডিটিং হয়নি এখনো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। যদি মনে হয় যে তোমার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করলে তাদের কোনো সুবিধা হবে, শেয়ার করতে পারো চ্যানেলটাকে বা পেজটাকে। আজকের ক্লাস প্লাস আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে।